আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে। তো নমুনা প্রশ্নের আমাদের এবারের আয়োজন বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে, আমরা এখন সেই প্রশ্নগুলো সমাধান করে ফেলবো। দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা দুইটাই দেওয়ার চেষ্টা করব। তো তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল কোনটি? এখানে চারটা মৌল দেখো, রেডিয়াম, সিলভার, জিঙ্ক এবং কপার। তো দেখো, তেজস্ক্রিয় মৌলের সংজ্ঞা কি? যাদের পারমাণবিক সংখ্যা 82 থেকে উপরে। তো এদেরকে আমরা কি বলতে পারি? তেজস্ক্রিয় মৌল বলতে পারি। এখন এই তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। তো এখানে যে তিনটা মৌল আছে, কপারের 29, জিঙ্কের 30, সিলভারের 47, তাহলে সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে রেডিয়াম। তার মানে এখানে তেজস্ক্রিয় মৌলটা কি হবে? রেডিয়াম হতে পারবে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো, এর পরবর্তী অংশে কি বলছে? এর পরবর্তী অংশে বলতেছে যে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? সো আমরা এখানে একটা অগ্নিশিখার মতো দেখতে পাচ্ছি। বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ। যেহেতু অগ্নিশিখা, তার মানে আমরা জানি অগ্নিশিখায় কে থাকে? অগ্নিশিখায় থাকে দাহ্য পদার্থ, অর্থাৎ এই সাংকেতিক চিহ্নটা দাহ্য পদার্থকে প্রকাশ করে। আচ্ছা, এর পরবর্তী অংশে যাচ্ছি। দেখো, কি বলতেছে? এখানে বলতেছে নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? তো আমরা জানি যে এক একটা চিহ্ন কিন্তু এক একটা মানে ইন্ডিকেট করে। তো তেজস্ক্রিয় রশ্মির চিহ্ন কোনটা? তেজস্ক্রিয় রশ্মির চিহ্নটা হচ্ছে গ নাম্বার, কালো, এবং এই কালোর মাঝখানে কিন্তু হলুদ থাকে, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলো এখানে কিন্তু হলুদ এরকম কালার থাকে আর কি, কালো এবং হলুদের মিশ্রণ, যেটাকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলি। যে এটা হবে কি রশ্মি? তেজস্ক্রিয় রশ্মির যে চিহ্ন, সেই চিহ্ন। তার মানে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, তেজস্ক্রিয় রশ্মির চিহ্ন প্রকাশ করা হয়। আচ্ছা, তো তাহলে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো, এর পরবর্তী অংশে কি বলতেছে আচ্ছা, কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে টিন। অর্থাৎ কপারের সাথে টিনকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তো এখানে আমরা জানি যে ব্রোঞ্জের মধ্যে টিন থাকে কত পার্সেন্ট? 10%। কপার থেকে কত পার্সেন্ট? 90%। সো 90% কপার এবং 10% টিন মিলে ব্রোঞ্জ ধাতু তৈরি করা হয়। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে। এর পরবর্তী অংশে বলতেছে রসায়নের গবেষণা প্রক্রিয়ার 1 নম্বর ধাপটাকে দেখো তো। মানে 1 নম্বর অপশন, পঞ্চম ধাপে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ করা হয়, এটা ট্রু। 2 নম্বর বলতেছে চতুর্থ ধাপে পরীক্ষণ সম্পন্ন করা হয়, মানে পরীক্ষণ ধাপটা এটা হচ্ছে চতুর্থ ধাপ, এটাও সত্য। 3 নম্বরে কি বলছে? প্রথম ধাপে বিষয়বস্তু নির্ধারণ করা হয়, এটাও সত্য। সো প্রথম ধাপে আমরা বিষয়বস্তু নির্ধারণ করি, চতুর্থ ধাপে আমরা পরীক্ষণ সম্পন্ন করি, পঞ্চম ধাপে আমরা তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ কমপ্লিট করি। সো 1, 2, 3 তিনটে ধাপে যেহেতু এখান থেকে সঠিক, তার মানে আমরা এখান থেকে ঘ নাম্বার যে অপশনটা রয়েছে, ঘ নাম্বার অপশনটাকে সঠিক হিসেবে বিবেচনা করব। তো তাহলে আমাদের নমুনা প্রশ্নের মানে প্রথম অধ্যায় নমুনা প্রশ্নের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল, এখানে মোট 5টা প্রশ্ন আছে। আমরা সেই 5টা প্রশ্নেরই সমাধান করে ফেললাম, কারণটাও ব্যাখ্যা করে দিলাম। আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো।